কুশল মেন্ডিস বেশ ভালো ব্যাটসম্যান, বেশ ভালো পটেনশিয়াল, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান, এবং প্রেশার সিচুয়েশনে তার কাছ থেকে শট আসছে না, সেটা কিনা একটা টিম ম্যানেজমেন্ট অবশ্যই খুঁজে বের করা উচিত। বাংলাদেশের সিনিয়র কাউকে মিস করছি কিনা, টু বি ভেরি অনেস্ট, দেখেন ওই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এখন। তো আমার কাছে মনে হয় যে সাকিব ভাই যদি অ্যাভেলেবল থাকতেনও, তারপরও টি-20 থেকে হয়তো তিনি অবসরেই চলে যেতেন। ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্টস এশিয়া কাপ টিকটকে সবাইকে স্বাগতম। সুপার 4-এ আনবিটেন ছিল শ্রীলঙ্কা। ধারণা করা হচ্ছে যে, আপনিও বলেছেন যে ভারতকে যদি কেউ আটকাতে পারে সেটা শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে হারলো, পাকিস্তানের বিপক্ষে এই অবস্থা, কী বলবেন? আমার কাছে মনে হয় যে রাইট টাইমে রাইট এক্সিকিউশনটা শ্রীলঙ্কা টিমে হচ্ছে না। পাকিস্তানের সঙ্গে ম্যাচটাতে পুরোপুরি শ্রীলঙ্কার ব্যাটিং ব্যর্থতা, এবং তারা যে রানটা করেছে এই রান করে তো আবুধাবিতে জেতার কোনো সম্ভাবনার জায়গাটা নেই। একদম ইনিশিয়াল স্টেজ থেকে পাকিস্তান আজকে মনে হয়েছে যেটা শাহিন শাহ আফ্রিদি অনেকদিন পর, আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটের কোনো বোলারকে এই লেভেলের ইয়র্কারগুলো করতে দেখছিলাম, এবং ভেরি ওয়েল এক্সিকিউটেড ইয়র্কার্স। ধরেন আমরা যখন ছোট ছিলাম ওয়াকার ইউনুসকে দেখতাম যে ইয়র্কার এই ধরনের, শোয়েব আক্তারকে দেখতাম যে এইভাবে ইয়র্কার তারা জেনারেট করছেন। খুব রিসেন্ট টাইমসে আসলে এই টাইপের ইয়র্কার, বা মালিঙ্গাকে দেখতাম আমাদের একটু বড় হওয়ার পরে, খুব রিসেন্ট টাইমসে এই টাইপের ইয়র্কার আসলে খুব বেশি আমরা দেখতে পাই না। মিচেল স্টার্করা করেন, বুমরা করেন, কিন্তু আজকে শাহিন শাহ আফ্রিদি ইয়র্কার ওয়াজ রিয়েলি ডেডলি, এবং অনেকাংশে মনে করিয়ে দিচ্ছিলেন সত্যি কথা বলতে যে 90s সময় যে ইয়র্কারগুলো হতো সেই ইয়র্কারগুলোতে। সো ডিস্টার্ব করেছেন ব্যাটসম্যানদেরকে। 3টা উইকেট শাহিন শাহ আফ্রিদি পেয়েছেন, সেই জায়গাটাতে হারিস রফ 2টা উইকেট পেয়েছেন। পাকিস্তান আমার কাছে মনে হয়েছে দে প্লেড ব্রিলিয়ান্টলি, এবং তাদের বোলিং ওয়াজ ভেরি গুড। ব্যাটিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে আজকে যদি বলেন, নুয়ান তুষারাকে খুব ক্যালকুলেটিভ একটা বিষয় দেখবেন, সেটা হচ্ছে ফাখার জামান বাহাতি ব্যাটসম্যান নুয়ান তুষারাকে একদম টেস্ট ম্যাচ মেজাজে খেলেছেন। অন্যদিকে সাহেবজাদা ফারহান পাইকারি হারে রান নিয়েছেন, বাউন্ডারি 4। নুয়ান তুষারা, he's a very ordinary bowler when right-handers come, এবং he's a very deadly bowler when left-handers come. বাহাতির এগেনস্টে পাওয়ার প্লেতে নুয়ান তুষারা প্রতি 7 রানে একটা করে উইকেট পান, ডান হাতির এগেনস্টে পাওয়ার প্লেতে প্রতি 40 রানে একটা করে উইকেট পান। আপনি ডিফারেন্সটা বুঝতে পারছেন যে ডান হাতির এগেনস্টে তিনি খুব অর্ডিনারি বোলার হয়ে যান। সো তারা প্ল্যানটা, ক্যালকুলেশনটা খুব ভালো করেছে যে তুষারাকে যত বেশি সম্ভব সাহেবজাদা ফারহান খেলবেন। দ্য ক্যালকুলেশন ওয়াজ ভেরি রাইট। সো ফুল ক্রেডিট গোজ টু পাকিস্তান। শ্রীলঙ্কা, টাফ লাক ফর শ্রীলঙ্কা। দে হ্যাভ excellent potential, they are a very good side. আমি যদি বলি যে they have a very potential side, but right time right executionটা তারা করতে পারেননি। পাকিস্তানের আজকের খেলা দেখে কি মনে হলো যে আসলে যেভাবে তারা আসলে পারফরমেন্স করলো, এক্সিকিউশন করলো, মনে হচ্ছে কিনা যে বাংলাদেশের তো পরের ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে, যে পাকিস্তানকে হারানো অনেক বেশি কঠিন হবে কিনা? তার আগে তো বাংলাদেশের আরেকটা ম্যাচ আছে ইন্ডিয়ার সাথে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য সবচাইতে নেগেটিভ ফ্যাক্টরটা হচ্ছে ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ খেলতে হবে, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন বড় টুর্নামেন্টে আপনি ম্যাচ খেলছেন, ইট রিয়েলি ম্যাটার্স যে আপনার কোনো রিকভারি ডে থাকছে না সেই জায়গাটাতে। অনেকে চিন্তা করতে পারেন যে টি-20 ক্রিকেটে আসলে কতটুকু রিকভারি ডে প্রয়োজন হয়। অবশ্যই রিকভারি ডে প্রয়োজন হয়, কারণ ম্যাচে শুধুমাত্র আপনি 4 ওভার বোলিং করছেন, ব্যাপারটা সেরকম না। আপনার একটা মানসিক প্রস্তুতির জায়গা আছে, হাই ইন্টেন্সিভ ফিল্ডিং করতে হচ্ছে, আগে ওয়ার্ম আপ করতে হচ্ছে, লাস্টে কুল ডাউন করতে হচ্ছে, ম্যাচের আগে ম্যাচ অনুযায়ী আপনাকে হাই ইন্টেন্সিভ প্র্যাকটিস করতে হচ্ছে। ম্যাচ প্র্যাকটিসটা কিন্তু ডিফারেন্ট ইস্যু। টেস্ট ম্যাচ ক্রিকেটে যেটা হয় যে দুটো টিমের জন্যই কিন্তু সমান, কিন্তু এখানে একটা টিমের জন্য একটু আনফেয়ার হয়ে যাচ্ছে, এবং বেস্ট এফোর্ট দেওয়াটা বিশেষ করে পেস বোলারদের ইটস রিয়েলি ডিফিকাল্ট। আপনি যদি চিন্তা করেন, অনেকে হয়তো বলবেন যে টি-20 ক্রিকেটে কতটুকু বোলিংই বা করতে হয়। আমি যদি আপনাকে একটা পাল্টা কোয়েশ্চেন করি, আপনি দেখবেন উমরান মালিক কিংবা মায়াঙ্ক ইয়াদব, এই বোলাররা কিন্তু টি-20 ক্রিকেট খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়েছেন, তারা কিন্তু টেস্ট খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়েননি, বা লঙ্গার ভার্সন খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়েননি। আমাদের নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট মানে এক্সিড করে গিয়েছিল কেন? আমাদের নাহিদ রানার কিন্তু টেস্ট ক্রিকেট খেলে ওয়ার্কলোড এক্সিড করে যায়নি। যখন বিপিএলের টানা তিনি ম্যাচ খেলেছেন, যখন বিপিএল খেলেছেন বা টি-20 ক্রিকেটে এর আগে, এরপরে পিএসএলে গেছেন, সেখানে হাই ইন্টেন্সিভ প্র্যাকটিস করেছেন, এরপর কিন্তু আস্তে আস্তে নাহিদ রানার সেই পেসটা কমে গেছে। সো ওই জায়গাটাই বলবো যে টি-20 ক্রিকেটে ইন্টেন্সিটি অনেক হাই। আমি আরও একটা এক্সাম্পল দিতে পারি যে তাসকিন আহমেদ 2023 বিশ্বকাপে আমরা তাকে ফুল রিদমে পাই নাই। এটার পেছনে অন্যতম বড় কারণ তাসকিনের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা তখন এক্সিড করে গিয়েছিল। এবং আপনার যদি মনে থাকে আরমান, তাহলে আপনি দেখবেন যে এর আগে একটা জিম আফ্রো টি-10 হয়েছিল, যেখানে 7 দিনে 6টা ম্যাচ খেলতে হয়েছিল তাসকিনকে টানা। যদিও টি-10 2 ওভারের ম্যাচ, তারপরেও কিন্তু এগুলো ওয়ার্কলোড এক্সিড করে। ওই লেভেলের ইন্টেন্সিটিটা আসলে খুব ডিফারেন্ট। এবং ওই যেটা বলছিলাম যে ম্যাচের আগে ওয়ার্ম আপ, কুল ডাউন, ম্যাচের মধ্যে মেন্টাল কনসেন্ট্রেশন থেকে শুরু করে মেন্টাল ফ্যাটিক তৈরি হয়ে যাওয়া, এবং পুরো ইন্টেন্সিটির জায়গাটা কিন্তু খুব ইন্টেন্স। সো সব কিছু মিলিয়ে এটা বাংলাদেশের জন্য, আপনি পাকিস্তানের ম্যাচের কথা বললেন যে পাকিস্তান প্রতিপক্ষ হিসাবে কতটুকু করেন, আমার কাছে মনে হয় যে এই ফিক্সচারটা বাংলাদেশের জন্য একটু ডিসিভিং। এর আগে আমরা যখন আফগানিস্তানকে শ্রীলঙ্কা হারিয়েছিল, তখন কথা বলছিলাম কুশল মেন্ডিসের ব্যাটিং নিয়ে, যে আপনি বলছিলেন যে
বিরাট কোহলির ব্যাটিংয়ের যে ছাপটা সেটা কুশাল মেন্ডিসকে দেখেছেন। সেই কুশাল মেন্ডিসকে দেখলাম যে পাকিস্তানের বিপক্ষে তিনি আসলে কখনোই সফল হতে পারেন না। 4টা ম্যাচ খেলেছেন, 3টা ম্যাচ খেলেছেন, 3টা ম্যাচে ডাক। আসলে এটার কারণটা কি? রাইট এক্সিকিউশন, রাইট অ্যানালাইসিস। কুশাল মেন্ডিসের ডিসিভিং ফ্যাক্টর কোন জায়গাগুলো, সেই অনুযায়ী রাইট অ্যানালাইসিসটা করেছে পাকিস্তান, বা করে সবসময় পাকিস্তান, এবং সেটাকে ভালো মতো এক্সিকিউটও করতে পারে পাকিস্তান। দিস ইজ দ্য থিং আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়। আপনি দেখবেন কুশাল মেন্ডিসের কিন্তু সবচাইতে স্ট্রং শটটা হচ্ছে তিনি পুল শটটা খুব ভালো করেন, আবার পুল শটে তিনি সবচেয়ে বেশি আউট হন না, হুকিং হাইটের বলগুলোতে আউট হন সবচেয়ে বেশি। সো ইট রিয়েলি ডিপেন্ডস যে আপনি কেমন এক্সিকিউশন করছেন। এবং টি-20 ক্রিকেট এমন একটা জায়গা, আসলে টি-20 ক্রিকেটে সেট হওয়ার জন্য খুব বেশি সময়ও পাওয়া যায় না, বোলারকেও ব্যাটসম্যানকে খুব তাড়াতাড়ি পরখ করে ফেলতে হয়। সো এটা হতে পারে, আসলে এটা হতে পারে, বিশ্বের যে কোনো ব্যাটসম্যানেরই হতে পারে। কুশাল মেন্ডিস বেশ ভালো ব্যাটসম্যান, বেশ ভালো পটেনশিয়াল, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান, এবং শ্রীলঙ্কা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্যালেন্টস শ্রীলঙ্কা যেগুলো প্রডিউস করেছে তার মধ্যে অন্যতম। বাট এটা হতে পারে, হয়ে যায় এক্সিকিউশনের ভুল। পাকিস্তান আমার কাছে মনে হয় বেটার রিড করতে পারে কুশাল মেন্ডিসকে। আপনি নিশ্চয় সোশ্যাল মিডিয়াতে হয়তো একটা বিষয় দেখেছেন, জাকির আলী অনেকে ছক্কা মারা নিয়ে, যে আসলে বড় টুর্নামেন্টে এশিয়া কাপ বলে বিশ্বকাপ বলে তিনি এখন পর্যন্ত কোনো ছক্কাই মারতে পারেননি, তার যত ছক্কা সব সিরিজে। আসলে এটা কি আসলে এটাকে অনেকে আসলে অপরাধ পর্যায়ে নিয়ে যাচ্ছে যে আসলে তিনি বড় টুর্নামেন্টে ছক্কা মারতে পারেন না। রান করাটা তো মূল বিষয়, ছক্কা মারাটা মূল বিষয় না। যা দুটো প্রশ্ন, এক হচ্ছে এইটা কি আসলে অপরাধ কিনা যে তিনি বড় টুর্নামেন্টে ছক্কা মারতে পারছে না, দ্বিতীয় কারণ হচ্ছে কেন সম্ভব হচ্ছে না। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে জাকির আলী অনেক ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, 1 বছর হলো মাত্র, রাইট? আপনি যখন অপরাধ পর্যায়ে বলবেন বা একটা প্লেয়ারকে নিয়ে আপনি অনেক বেশি মাত্রায় ঢালাওভাবে সমালোচনা তখনই করতে পারবেন যখন তিনি আসলে অনেক দিন ধরে এই সার্কিটটা খেলছেন, রাইট? জাকির কিন্তু মাত্র 1 বছর ধরে খেলছেন, এবং 1 বছর ধরে রেগুলার ম্যাচ তিনি এই কারণে খেলছেন, তার কাছাকাছি পারফরমেন্স ওই জায়গাটাতে আসলে ওই রকমভাবে কেউ করতে পারেনি। জাকির তো রান করেছেন। এখন হ্যাঁ, ডেফিনেটলি বড় মঞ্চে ছক্কা মারতে পারছেন না কেন, এটা অবশ্যই একটা আলোচনার বিষয় হতে পারে। সেই জায়গায় কি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম, নাকি সেটা টেকনিক্যাল কোনো ডিফিকাল্টিজে পড়ছেন, প্রেশার হ্যান্ডেল করতে পারছে না, প্রেশার সিচুয়েশনে তার কাছ থেকে শট আসছে না, সেটা কিনা এটা টিম ম্যানেজমেন্ট অবশ্যই খুঁজে বের করা উচিত এবং সেই অনুযায়ী তাকে কাজ করানো উচিত। কিন্তু যে সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো হয়, দেখেন, একদম টু বি ভেরি অনেস্ট, আমি যদি একটা কথা বলি যে কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলের ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ার প্রায় 10-11 বছরের, বা আপনি তাদের প্রমিনেন্স এটা ওই রকম। জাকির আমাদের দেশের প্রেক্ষাপটটা তো আসলে ওই রকম না যে এসে প্রথম বছর বা প্রথম দিন থেকেই ইন্ডিয়ার মতো আমাদের পাইপলাইনটা ওই রকম থাকে না যে প্রথম দিন থেকে আপনি বেস্ট পসিবল ক্রিকেটটা খেলবেন। আমাদের একটু সময় লাগে। আমাদের অনেক প্লেয়ার আছেন যে 2 বছর পরে গিয়ে, 3 বছর পরে গিয়ে ফ্লারিশ করেছেন। অনেক প্লেয়ার আছেন 5-7 বছর খেলার পরেও খুব বেশি ফ্লারিশ করতে পারেন নাই, অন্যের ব্যর্থতার সুবাদে এখন পর্যন্ত সুযোগ পান, এরকম অনেকে আছেন না। সো জাকিরের ক্ষেত্রে কেবলমাত্র 1টা বছর হয়েছে, কাউকে যদি অপরাধী পর্যায়ে আপনি চিন্তা করতে চান তাইলে সেটা আমার কাছে মনে হয় যে অনেক আনফেয়ার টু দ্যাট পার্টিকুলার প্লেয়ার। এই প্লেয়ারগুলো ভালো করছেন দেখেই, এই প্লেয়ারগুলো আমাদের দেশের কনটেক্সটে ভালো করছেন দেখে তারা ন্যাশনাল টিমে আছেন। তবে হ্যাঁ, এর আগের দিন জাকির যে কাজটা করেছিলেন, ওই যে একটা গ্ল্যামার শট খেলতে গিয়ে সময় আউট হয়েছেন, এটা অবশ্যই আউট হওয়া তার উচিত হয়নি। এবং আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট ইন্টারনালি তাকে জরিমানা করতে পারে এই ব্যাপারটা নিয়ে, যে এটা তুমি তখন কেন করেছিলে, কমন সেন্সটা কেন ইউটিলাইজ করো না। বাট দেখেন, দিন শেষে ইটস আ গেম। এখানে অপরাধ আর জাকির, আবারও তো বললাম, জাকির ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন 1 বছর হয়েছে মাত্র। সো দ্যাটস ইট। অনেকদিন বাংলাদেশের আসলে ভারতের দলটা অনেকটা নতুন, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা কেউ নেই। বাংলাদেশেও সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ কেউ নেই। দুটো দলই নতুন। আসলে এই ম্যাচে আসলে বাংলাদেশের সিনিয়র কাউকে মিস করছেন কিনা? বাংলাদেশের সিনিয়র কাউকে মিস করছি কিনা সেই ব্যাপারে যদি আমি বলি, টু বি ভেরি অনেস্ট, দেখেন, ওই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখন ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে কেন? স্পেশালি ফর টি-20 ফরম্যাট। ডেফিনেটলি সাকিব আল হাসান এখনও বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন, তিনি সিপিএল খেলছেন কিংবা অন্যান্য অনেক টুর্নামেন্টে, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সাকিব আল হাসান ভালো খেলছেন। এবং একটা অপূর্ণতার জায়গা তো আমাদের আছে, সেটা হচ্ছে সাকিব আল হাসানকে আমরা কোনো একটা ফরম্যাটে দেশের মাটি থেকে এখন পর্যন্ত বিদায় দিতে পারি নাই। সো ওইটা তো আমাদের একটা অপূর্ণতার জায়গা, এটা আমাদের একটা না পাওয়ার জায়গা, বেদনার জায়গা। কিন্তু আপনি যদি টিমের কথা চিন্তা করেন, আমার কাছে মনে হয় যে উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড, উই হ্যাভ টু লুক ফরওয়ার্ড। আমার কাছে যেটা মনে হয় যে সাকিব ভাই
থাকলেও তিনি নিজেও কি খেলতে চাইতেন কিনা, ধরেন সাকিব ভাই অ্যাভেলেবেল আছেন, কিন্তু এই সময় এসে সাকিব ভাই নিজেও কি খেলতে, হয়তো বা ওয়ানডেটা খেলতে চাইতেন, 2027 বিশ্বকাপ সেটা একটা বড় ব্যাপার। বিরাট কোহলি রোহিত শর্মারাও খেলছেন এখন পর্যন্ত। আপনি দেখবেন যে টি-20 থেকে তো বিরাট কোহলি রোহিত শর্মা রিটায়ারমেন্টে গেছেন, টেস্ট থেকে বিরাট কোহলি রোহিত শর্মা রিটায়ারমেন্টে গেছেন। সো আমার কাছে মনে হয় যে সাকিব ভাই যদি অ্যাভেলেবেল থাকতেনও, তারপরও টি-20 থেকে হয়তো বা তিনি অবসরেই চলে যেতেন। টি-20টা ইয়াং প্লেয়ারদেরকে ওই সুযোগটা দিতেন, ইয়াং প্লেয়ার, কারণ টি-20-র একটা নেক্সট ব্রাঞ্চ অফ প্লেয়ার্স আমাদের তৈরি করাটা খুব জরুরি, যেটা বিরাট কোহলি রোহিত শর্মাটা করেছেন। হ্যাঁ, তবে এটা বলবো যে ওয়ান ডে ফরম্যাটটা এখনও সিনিয়রদের খেলা উচিত। ইভেন মানে শুধুমাত্র সাকিব আল হাসান না, আমার কাছে মনে হয় যে ওয়ান ডে ফরম্যাটের জায়গাটাতে আমাদের আরও সিনিয়র ক্রিকেটাররাও এখনও ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিলেন, সত্যি কথা বলতে।